হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি। সারা বিশ্বব্যাপী কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই প্রকোপ আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তবে থেমে থাকলে চলবে না, আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব ক্ষেত্রেই তাই স্বাভাবিক জীবনকে চালিয়ে নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রেও একটি বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাই, সরকারি উদ্যোগে আমরা যেটা নির্দেশনা পেয়েছি, অনলাইন ক্লাস সেশনের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক কার্যক্রমকে চালিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এমনই একটি নির্দেশনা থেকে আমরা ব্যক্তিগত পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হয়েছে। তারই অংশ হিসাবে বিডি একাত্তর শিক্ষা দর্পণ সেন্টার থেকে আমরা অনলাইন ক্লাস সেশনের ব্যবস্থা করেছি। ইতিপূর্বে অনেক স্বনামধন্য শিক্ষক এই সেন্টারে ক্লাস নিয়েছেন এবং তাদের ক্লাস অনলাইনে এসেছে। আজকে আমি বিজন হালদার এসেছি আজকের ক্লাস নেওয়ার জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি পুরোটাই দেখবে। তাহলে এবার চলে আসি আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। আশা করি তোমরা পুরো ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস সেশন। আজকের ক্লাসটি মূলত তাদের জন্য যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স শ্রেণীর যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ যারা তৃতীয় বর্ষে পড়ছে তাদের জন্য আজকের ক্লাসটি মূলত। আজকে যে কোর্সের উপর আমি ক্লাস নিচ্ছি, কোর্সটির নাম সাউথ এশিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি। দক্ষিণ এশিয়া বললে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে 8টি দেশ রয়েছে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সর্বশেষ আফগানিস্তান। এই 8টি দেশ সম্পর্কে আমরা জানব। তবে বলে নেওয়া ভালো যে আমাদের সিলেবাসে মূলত 4টি দেশের উপরে নির্দেশনা রয়েছে এবং পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রেও দেখা যায় যে এই 4টি দেশের উপরেই বেশি কোশ্চেন হয়ে থাকে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। এই 3টি দেশের উপর আমরা বেশি জোর দিব, আর অন্যগুলো সম্পর্কে অবশ্যই আমরা একটি সাধারণ ধারণা রাখব। আজকের এই দক্ষিণ এশিয়া সরকার রাজনীতি কোর্সটির কোর্স কোড আমরা জেনে নিচ্ছি 231905 এবং এই কোর্সটি 100 নম্বরের একটি কোর্স, ক্রেডিট 4 এবং এই কোর্সটিতে 10টি চ্যাপ্টার রয়েছে এবং শিক্ষক হিসেবে আমি রয়েছি বি হালদার। তো আমরা শুরুতেই দেখে নিব যে এই কোর্সটির যে 10টি চ্যাপ্টার, সেই 10টি চ্যাপ্টার মূলত কি কি। এখানে প্রথম চ্যাপ্টার রয়েছে রিজিয়ন অফ সাউথ এশিয়া বা সাউথ এশিয়ার যে অবস্থান বা পরিচিতি। দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে পলিটিক্যাল সিস্টেম অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। তৃতীয় চ্যাপ্টারে রয়েছে গভর্নিং প্যাটার্ন অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। চতুর্থ চ্যাপ্টারে রয়েছে এক্সিকিউটিভ ফাংশন অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। পঞ্চম চ্যাপ্টারে রয়েছে লেজিসলেচার বা লেজিসলেটিভ। ষষ্ঠ চ্যাপ্টারে রয়েছে পার্টি সিস্টেম। সপ্তম চ্যাপ্টারে রয়েছে ইলেকট্রাল সিস্টেম। অষ্টম চ্যাপ্টারে রয়েছে ব্যুরোক্রেটিক সিস্টেম। নবম চ্যাপ্টারে রয়েছে সিভিল মিলিটারি রিলেশনশিপ। এরপরে রয়েছে সর্বশেষ যে 10ম চ্যাপ্টার, ডেমোক্রেটাইজেশন অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিলাম 10টি চ্যাপ্টার। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টারের উপরে একটি ক্লাস সাজিয়েছি। প্রথম চ্যাপ্টারের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস, দক্ষিণ এশিয়ার পরিচিতি, আইডেন্টিফিকেশন অফ সাউথ এশিয়া। আমরা সাউথ এশিয়া সম্পর্কে একটি সাধারণ পরিচিতি জেনে নেব এবং এই পরিচিতির সাথে সাথে আমরা পৃথিবীর সাথে একটু তুলনা করে জানব, তাহলে আমাদের বিষয়টি আরও স্পষ্ট হবে। আমরা জানি পৃথিবীর আয়তন 51.1 কোটি স্কয়ার কিলোমিটার এবং সেখানে সাউথ এশিয়া অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, এশিয়ার আয়তন আমরা জেনে নেই 4.458 কোটি স্কয়ার কিলোমিটার এবং পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এই এশিয়ার একটি সুনির্দিষ্ট অঞ্চল, দক্ষিণ দিকের যে অঞ্চল যার নাম সাউথ এশিয়া, আজকে আমাদের
যে কোর্সটির নাম সাউথ এশিয়া, সেই সাউথ এশিয়া মূলত দক্ষিণ এশিয়া নামেই পরিচিতি। এই দক্ষিণ এশিয়ার সমগ্র দেশের আয়তন যদি আমরা দেখি তাহলে 52 লক্ষ স্কোয়ার কিলোমিটার। তাহলে আমরা যদি একটু পৃথিবীর আয়তনের সাথে একটু কম্পেয়ার করে দেখি যে পৃথিবীর আয়তনের মধ্যে পার্সেন্টেজ হিসেবে যদি আমরা দেখি, এশিয়ার আয়তন পৃথিবীর আয়তনের 8.7%, এবং আমাদের যে সাউথ এশিয়ার এই 8টি দেশ, এটি পৃথিবীর আয়তনের মাত্র 1.07%। তবে পপুলেশনের দিক থেকে আমরা সাউথ এশিয়ার কান্ট্রি বেশ এগিয়ে আছি। পৃথিবীর সর্বমোট জনসংখ্যার তুলনায় 25% জনসংখ্যা এই সাউথ এশিয়াতে রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে 189 কোটি জনসংখ্যা এখানে রয়েছে। সাউথ এশিয়ার মোট রাষ্ট্রের সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি এখানে 8টি দেশ বা রাষ্ট্র, যেখানে পৃথিবীর সর্বমোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195টি। আর ইকোনমির কথা যদি আমরা বলি, যে পৃথিবীর যে সমগ্র ইকোনমি অর্থ ব্যবস্থা, সেটির 5.5% হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ার ইকোনমি। আর আমাদের এই সাউথ এশিয়া মূলত কোথায় অবস্থিত, এটি একটু আমরা অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশনটা জেনে নেই। আমাদের দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগর, আমাদের উত্তরে রয়েছে সুবিখ্যাত সেই হিমালয় পাহাড়, আমাদের পূর্বে রয়েছে মায়ানমার এবং বে অফ বেঙ্গল, আর পশ্চিমে রয়েছে অ্যারাবিয়ান সি বর্ডার্স অর্থাৎ আরব সাগরের যে কিনারা, সেটা আমাদের দক্ষিণ এশিয়াকে ঘিরে রেখেছে পশ্চিম দিক থেকে। এই হচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ এশিয়ার একটি সাধারণ পরিস্থিতি। এবার আমরা বিশ্ব অর্থনীতির সাথে কম্পেয়ার করে আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নিব যে দেশভিত্তিক অর্থ ব্যবস্থার যে পার্সেন্টেজ। আমরা জানি যে পৃথিবীর সর্বমোট ইকোনমির প্রায় 15% দখল করে আছে চীন, এবং ইউনাইটেড স্টেটস দখল করে আছে 23%-এর মতো। এদিকে জাপান দখল করে আছে 5.7%-এর মতো। এখানে ইন্ডিয়া দখল করে আছে, ইন্ডিয়ার ইকোনমি সমগ্র পৃথিবীর ইকোনমির 3.1, ফ্রান্সের 3.2, এদিকে আমরা ব্রাজিলের দেখতে পাচ্ছি 2.1। এই হচ্ছে একটু মোটা দাগে যেটা বলা যায় যে পৃথিবীর সমগ্র ইকোনমিক ব্যবস্থার সাথে আমরা যদি দেশভিত্তিক ইকোনমিগুলো দেখি, কারণ অর্থনীতি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটি রাজনীতির সাথে একেবারেই সম্পৃক্ত, বিষয়টি আমরা জেনে নিলাম। এরপরে আমরা একটু দেখে নিব মানচিত্রের মাধ্যমে, আমরা আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখে নিব যে দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ, তাদের অবস্থানগত দিক, কোন দেশ কোন দিকে অবস্থান করছে আমরা দেখে নিব। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি একদম উপরের দিকে রয়েছে আফগানিস্তান। উপরে বলতে এখানে আমরা সবসময় মনে রাখবো উপরে মানে নর্থ, ঠিক উপরে নয়, নর্থ ওয়েস্ট কর্নারে আফগানিস্তান রয়েছে। সেই আফগানিস্তানের নিচে রয়েছে পাকিস্তান। একটু ভালো করে যদি আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি এই ছবিতে, সেই পাকিস্তানের নিচে একটি সুবৃহৎ এলাকা জুড়ে ভারত, এবং ভারতের দক্ষিণ দিকে বা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই ভারত মহাসাগরের একটি কিনারা ঘেঁষে সেই শ্রীলঙ্কা, একটি দ্বীপরাষ্ট্র, এবং শ্রীলঙ্কার পশ্চিম দিকে রয়েছে মালদ্বীপ, সেটি একটি দ্বীপরাষ্ট্র। আর ভারতের আমরা বলতে পারি বাংলাদেশের যে অবস্থান, সেই বাংলাদেশের দক্ষিণ দিকে বে অফ বেঙ্গল রয়েছে, এবং এর 3 দিকেই ভারত ঘিরে রেখেছে বাংলাদেশের 3 দিকের বর্ডার ভারতের সাথে। এবং বাংলাদেশের যদি আমরা উত্তর দিকে যাই তাহলে ভারত পাবো, সেই ভারতকে পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি ভুটান, এবং ভুটানের ঠিক পশ্চিম দিকে রয়েছে নেপাল, দুটি ছোট দেশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখানে দক্ষিণ এশিয়ার কোর স্টেট বা সর্ববৃহৎ রাষ্ট্র, এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র হিসেবে ভারত দক্ষিণ এশিয়ার মধ্য জায়গায় অবস্থান করছে,
এবং ভারতের সাথে পাকিস্তানের বর্ডার আমরা দেখতে পাচ্ছি, নেপালের বর্ডার দেখতে পাচ্ছি, ভারতের সাথে আমরা ভুটানের বর্ডার দেখতে পাচ্ছি, ভারতের সাথে আমরা বাংলাদেশের বর্ডার দেখতে পাচ্ছি। এছাড়াও এই সাউথ এশিয়ার দেশগুলো ছাড়াও চীন বা মায়ানমার অন্যান্য দেশের সাথে ভারতের বর্ডার রয়েছে। আমরা এই বিষয়গুলো একটু জেনে নিলাম। আমরা যদি চিত্রের সাহায্যে আরো ভালো করে দেখতে চাই, এখানে আরেকটি চিত্র রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানচিত্র আমরা বিভিন্ন দিকের অবস্থানগুলো জেনে নিলাম। এরপরে আমরা সাউথ এশিয়ার দেশগুলোর অবস্থান যদি আমরা সমগ্র পৃথিবীর অবস্থানের সাথে তুলনা করি, এখানে দেখতে পাচ্ছি সেই পৃথিবীর মানচিত্র মানেই হচ্ছে আমাদের সেই গ্লোব অর্থাৎ গোলাকৃতি সেই পৃথিবীর সেই প্রায় মধ্যখানে আমাদের সেই দক্ষিণ এশিয়া অবস্থান করছে। এখানে সবুজ চিহ্নিত যে মার্ক করা রয়েছে আমাদের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ কতগুলো বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। পরীক্ষায় সাধারণত এই বিষয়গুলো আসে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ বৈশিষ্ট্য কি। আমরা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি কমন সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। এখানের বেশিরভাগ দেশের অর্থ ব্যবস্থা মূলত কৃষি নির্ভর। শিল্পের অনগ্রসরতা আমরা এখানে দেখতে পাই। শিল্প এখনো এসব দেশে অতটা উন্নত অবস্থানে এখনো যেতে পারেনি। এইসব দেশে মূলধনের অভাব রয়েছে, মাথাপিছু আয় কম রয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার রয়েছে। প্রযুক্তিগত কারণে এই প্রাকৃতিক সম্পদের আমাদের পরিপূর্ণ ব্যবহার আমরা করতে পারছি না। এসব দেশে দারিদ্রতা রয়েছে, এসব দেশে বেকারত্ব রয়েছে এবং দক্ষিণ এশিয়ার এসব দেশে অধিক জনসংখ্যা, অর্থাৎ আয়তনের তুলনায় আমাদের এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। প্রাকৃতিক দুর্যোগ একটি কমন বিষয়। আমাদের প্রতি বছরই বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এটি এসব দেশগুলোর একটি কমন বৈশিষ্ট্য। রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থাৎ আমাদের প্রত্যেকটি দেশেই কম বেশি রাজনৈতিক অস্থিতিশীলতা লক্ষ্য করা যায়। আর ধর্মের নেতিবাচক ব্যবহার আমরা অনেক সময় দেখে থাকি যে এসব দেশে ধর্মকে নেতিবাচকভাবে ব্যবহার করা হয়। এগুলো মূলত এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর যে রাজনৈতিক সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি একটু জেনে নিব আমরা। যে মিশ্র রাজনৈতিক আদর্শ, অর্থাৎ আমরা দেখতে পাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যেকটি দেশ যে একটি রাজনৈতিক আদর্শ লালন করে ধারণ করে বিষয়টি তেমন নয়। প্রত্যেকটি দেশেই একাধিক রাজনৈতিক মতাদর্শগত যে পার্থক্য আমরা সেটা দেখতে পাই। এবং জাতীয়তাবাদ, অর্থাৎ এসব দেশগুলোর মধ্যে জাতীয়তাবাদের একটি বিষয় রয়েছে, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন আমরা দেখতে পাই। এবং দক্ষিণ এশিয়ার সব দেশগুলোতে আমরা সম্মোহনী নেতৃত্বের প্রভাব দেখতে পাই, অর্থাৎ নেতৃত্বের মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে, এমন মহান নেতা রয়েছে যাদের নেতৃত্বে মানুষ মোহিত হয়, অর্থাৎ মানুষ তাদেরকে শুধু নেতা হিসেবে নয়, মানুষ হিসেবে তাদেরকে খুব পছন্দ করে। এবং এই সম্মানী নেতৃত্বের ফলেই নেতাগণ মানুষকে সহজেই সম্মোহিত করতে পারে। পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, আমরা এসব দেশের রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাই যে পরিবারতান্ত্রিক যে ধারাবাহিকভাবে বংশ পরম্পরা আর যে কর্ম অনুসারে আমরা দেখতে পাই যে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তার ছেলে, আবার তার ছেলের পরে তার নাতি, এভাবে ধারাবাহিকভাবে আমরা একটি পরিবারের মধ্য থেকেই রাজনৈতিক ক্ষমতার পালাবদল দেখতে পাই। সাংঘর্ষিক রাজনীতি, অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে রাজনীতির মধ্যে সংঘর্ষ রয়েছে, হানাহানি রয়েছে। আমরা একটি দল আর একটি দলের বিরুদ্ধ আচরণ করি এবং সংঘর্ষে লিপ্ত হই, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। রাজনীতিতে মধ্য শ্রেণীর আবির্ভাব, এটি একটি ভালো দিক নয়, অর্থাৎ রাজনীতিতে মধ্য শ্রেণীর আবির্ভাব এটি ভালো দিক, অবশ্যই ভালো দিক। অর্থাৎ রাজনীতিতে মধ্য শ্রেণীর আবির্ভাব হচ্ছে সাধারণ শ্রেণীরাই একটা পর্যায়ে এসে
মধ্য শ্রেণীতে উন্নীত হচ্ছে। এবং আমরা সাধারণত জেনে থাকি চিরাচরিত নিয়মে যে যারা উচ্চবিত্ত বা এলিট তারাই রাজনীতিতে অংশগ্রহণ করে, তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করে, কিন্তু না, এসব দেশে মধ্যশ্রেণীর আবির্ভাব ঘটছে এবং মধ্যশ্রেণী রাজনীতিতে অংশগ্রহণ করছে এবং তাদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। এটি ভালো দিক। রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি কমন একটি বিষয় যে তারা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে পারছে না এবং ধর্মীয় প্রভাব এখানকার রাজনীতিতে পরিলক্ষিত হচ্ছে। এটি একটি বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যে এসব দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ কেমন, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে 8টি দেশ, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থার যে সাধারণ কতগুলো কমন বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পাই যে কৃষি নির্ভর অর্থনীতি এবং মূলধনের অভাব, খাদ্য সংকট, জ্বালানি সংকট, দারিদ্রতা, উচ্চ বেকারত্ব এবং মাথাপিছু আয় কম। অর্থাৎ আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো মূলত প্রত্যেকটি বৈশিষ্ট্য আমি বলবো একটি করে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এটি আমাদের একটু সমস্যা বা বাধা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমাদের কাটিয়ে ওঠার দরকার আছে। একটি উন্নত রাষ্ট্র গড়ে তুলতে হলে আমাদের এই অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো যেগুলো এখানে প্রতীয়মান হয়েছে এগুলো আমরা দেখতে পাই যে প্রত্যেকটি মূলত নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এগুলোকে আমাদের দূর করতে হবে। দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশেই অর্থনীতির এই সমস্যাগুলো রয়েছে, আমরা এটা জেনে নিলাম। এরপরে আমরা দেখব যে সামাজিক বৈশিষ্ট্য, অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে সামাজিক যে বৈশিষ্ট্য রয়েছে তার যে সামঞ্জস্য সেটা আমরা কি দেখতে পাই। সেই সাধারণ বৈশিষ্ট্যগুলো এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন ধর্মের সহাবস্থান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমরা এখানে প্রত্যেকটি রাষ্ট্রেই দেখা যায়, যদিও একটি প্রধান ধর্ম রয়েছে, অর্থাৎ একটি বিশেষ ধর্মের লোক সেখানে বেশি, জনসংখ্যার দিক থেকে একটি বিশেষ ধর্মের লোক হয়তো কোনো কোনো রাষ্ট্রে বেশি, কিন্তু তারপরেও পাশাপাশি এখানে আরও অন্যান্য ধর্ম রয়েছে, অর্থাৎ কম বেশি অনেক ধর্মই রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রে। এবং এখানে শ্রেণী বৈষম্য রয়েছে, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তর যে এবং এলিট শ্রেণী, অর্থাৎ সমাজের যে সামাজিক স্তরবিন্যাস সেটা এখানে সামাজিক বৈষম্য সৃষ্টি করেছে। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, মধ্যবিত্ত শ্রেণী এখানে এগিয়ে আসছে, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা সমাজের সর্বক্ষেত্রে, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সব ক্ষেত্রেই তাদের একটি অংশগ্রহণ এখানে লক্ষ্য করা যাচ্ছে। ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যতা, দক্ষিণ এশিয়ার এই 8টি দেশে ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যতা রয়েছে। বিভিন্ন ভাষার বিভিন্ন উপজাতি এবং আদিবাসী বিভিন্ন ধরনের শ্রেণীগোষ্ঠী এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়ার এইসব দেশগুলোতে বৈশ্বিক যে প্রভাব, অর্থাৎ বৈশ্বিক কালচারের যে প্রভাব সেটি রয়েছে। পাশ্চাত্য সংস্কৃতির কারণে আমাদের সংস্কৃতির উপরে বেশ আঘাত আসছে। রাজনৈতিক বিভাজন, আমাদের এসব দেশে রাজনৈতিক দলাদলি এবং একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, একটি রাষ্ট্রের মধ্যে আমরা রাজনৈতিক বিভাজনের কারণে আমরা দেখতে পাই সেখানে সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে। এটি একটি আমাদের সামাজিক বড় বৈশিষ্ট্য। সামাজিক শক্তির অবক্ষয়, অর্থাৎ আমরা জানি যে সমাজ হচ্ছে একটি এমন একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী, তারা বহুদিন যাবৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে থাকে এবং তাদের মধ্যে একটি ঐক্য বা একটা সামাজিক শক্তি তৈরি হয়। সেই সমাজের শক্তিটা একটি বড় শক্তি, কারণ সেই সমাজ তো অবশ্যই কোনো না কোনো রাষ্ট্রের অধীনে থাকে, সে রাষ্ট্রের মধ্যেই সেই সমাজ গড়ে ওঠে। তো রাষ্ট্রশক্তি একটি রাজনৈতিক শক্তি, তো সেই শক্তির অবশ্যই রাষ্ট্রীয় শক্তি একটি সমাজের সবচেয়ে ক্রিয়াশীল শক্তি, কিন্তু তারপরেও এই রাষ্ট্রশক্তির পাশাপাশি সামাজিক শক্তির দরকার রয়েছে। কারণ রাষ্ট্রশক্তি কখনো যদি কোনো ভুল করে বা রাষ্ট্রশক্তিকে যদি কোনো কিছু শুধরানোর দরকার হয়, কোনো কিছু নির্দেশনার দরকার হয়, তাহলে সামাজিক শক্তি সেটা সেই ভুলগুলো ধরিয়ে দেয়, সেই কারেকশনগুলো করে দেয়। কিন্তু সামাজিক শক্তি যদি বিলীন হয়ে যায় তাহলে সেই সমাজে, সেই রাষ্ট্রে সেই ব্যালেন্সটি থাকে না, তখন অবক্ষয়ের সৃষ্টি হয়, যেটি এইসব দেশে লক্ষ্য করা যাচ্ছে।
এরপরে আমরা আসবো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কি রাজনৈতিক উন্নয়ন কি, বা এইসব দেশে কি রাজনৈতিক উন্নয়ন হয়েছে। আমরা জানি রাজনৈতিক উন্নয়ন একটি ভেরি মডার্ন ফিনোমিনান। সব দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক দর্শনকে এখন মূল্যায়ন করা হয় রাজনৈতিক উন্নয়নের ইন্ডিকেটরে। তো আমরা একটু জেনে নিব যে রাজনৈতিক উন্নয়ন কি। আমরা জানি উন্নয়নের, রাজনৈতিক উন্নয়নের পুরোধা ব্যক্তি সেই আমাদের স্যামুয়েল পি হান্টিংটনের নাম আমরা নিশ্চয়ই সবাই শুনেছি। তিনি রাজনৈতিক উন্নয়নের খুব সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি যেটি বলেছেন, মূলত পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ ইন্টিমেটলি কানেক্টেড উইথ দ্য ব্রডার প্রসেস অফ মডার্নাইজেশন অ্যাজ এ হোল। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মডার্নাইজেশন বা যে আধুনিকতা, অর্থাৎ আমরা যে আধুনিক জীবন ব্যবস্থা বলি, তারই একটি মূলত একটি সম্পৃক্ত বিষয় বা একটি কানেক্টেড বিষয় হচ্ছে পলিটিক্যাল উন্নয়ন। তিনি বলছে যে পলিটিক্যাল উন্নয়ন হলে মডার্নাইজেশন হয়ে যায়। অর্থাৎ তিনি পলিটিক্যাল উন্নয়নের প্রতি নজর দিয়েছেন। তার নির্দেশনা যে একটি দেশের রাজনৈতিক উন্নয়ন আগে দরকার, রাজনৈতিক উন্নয়ন হলে অটোমেটিক্যালি সব ধরনের উন্নয়ন হয়ে যায়। একটি দেশ যদি রাজনৈতিক উন্নয়ন হয়, সেই দেশে যে অর্থনৈতিক উন্নয়ন, সেই দেশের যে সামাজিক উন্নয়ন, সেই দেশের যে সংস্কৃতিগত উন্নয়ন, সব ধরনের উন্নয়ন সেখানে চলে আসে। অর্থাৎ রাজনৈতিক উন্নয়ন মূলত আধুনিকতার বৃহৎ কর্মযজ্ঞের একটি ঘনিষ্ঠতম বিষয়। খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। এরপরে আমরা প্রফেসর ফিলিপ কার্টরাইটের একটি সংজ্ঞা জেনে নিব যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে উনি কি বুঝিয়েছেন। তবে এই ফিলিপ কার্টরাইটের এই সংজ্ঞাটি মূলত একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী রয়েছেন, আমেরিকান বিখ্যাত সমাজবিজ্ঞানী এস.এম. লিপসেটের একটি থিওরির উপর ভিত্তি করে তিনি এই সংজ্ঞাটি দিয়েছেন। তার মতে পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ দ্য সিন্ড্রোম অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তার সংজ্ঞাটিও খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে রাজনৈতিক উন্নয়ন হলো মূলত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি দৃশ্যমান অবস্থা। ভালো একটি সংজ্ঞা। তিনি বলেছেন যে একটি সমাজে যখন সামাজিক উন্নয়ন হয়, একটি সমাজে যখন অর্থনৈতিক উন্নয়ন হয়, এবং এই দুটি উন্নয়ন হলে যে উন্নয়নগুলো মানুষের চোখে ধরা পড়ে, সেটি মূলত রাজনৈতিক উন্নয়ন। এখানে কিন্তু তিনি মূলত সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের উপর জোর বেশি দিয়েছেন। তিনি বলেছেন অর্থনৈতিক উন্নয়ন হলে, সামাজিক উন্নয়ন হলে রাজনৈতিক উন্নয়ন দৃশ্যমান হয়ে ওঠে। এরপরে আমরা দেখব যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক উন্নয়নের সংকট বা বাধা কোথায়। এটি প্রায় পরীক্ষাতে আসে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক উন্নয়নের পথে যে সংকট বা বাধা রয়েছে, সেটি আমাদের কাটিয়ে ওঠার সর্বদাই আমরা সচেষ্ট রয়েছি, কিন্তু আমরা কতটুকু পারছি এটি বড় কথা। আমরা দেখব যে এসব দেশের কি সমস্যাগুলো রয়েছে রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। প্রথমে যেটি দেখব যে ঔপনিবেশিক শাসনের প্রভাব। এটি আমরা প্রায় বলে থাকি যে সেই কলোনিয়াল লেগাসি আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে এখনও একেবারে আমাদের উপর চেপে বসে আছে। এটি আমাদের অবশ্যই উত্তরণ করার দরকার। আমলাতান্ত্রিক একটি প্রভাব আমাদের রাজনীতির উন্নয়নের একটি বাধা হিসেবে রয়েছে। রাজনৈতিক সচেতনতার অভাব, অর্থাৎ আমাদের এখানকার বেশিরভাগ জনগণ বা নাগরিক এখনও রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠেনি। তারা ভোটের মূল্য বা একটা মানুষের যে রাজনৈতিক অধিকার, সেটা সম্পর্কে তাদের এখনো তারা গুরুত্বের সহিত দেখছে না। এটি একটি সমস্যা। ধর্ম ও সংস্কৃতির একটি প্রভাব রয়েছে আমাদের সব রাজনীতির মধ্যে। একত্রতার সংকট, অর্থাৎ আমাদের একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দলীয় মতভেদ থাকবে, কিন্তু আমরা একত্রিত হয়ে একটি রাষ্ট্রের যে সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা, একটি সমাজের যে সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা, সেটার যে উন্নয়ন, সেটার যে ডেভেলপমেন্টের জন্য আমরা সবাই একযোগে কাজ করব, এই ধরনের একাত্মতা এখানে নেই। এটি একটি বড় সমস্যা। বৈধতার সংকট আমাদের এখানে অনেক ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় কোনো রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা অবৈধভাবে তারা রাতের অন্ধকারে কিংবা অগণতান্ত্রিক পথ অবলম্বন করে তারা ক্ষমতায় এসেছে, এবং তাতে হয় কি, যারা এভাবে অগণতান্ত্রিকভাবে অনির্বাচিতভাবে অবৈধ পথে যারা ক্ষমতায় আসে, তাদের দ্বারা কখনো ওই রাষ্ট্রের রাজনৈতিক উন্নয়ন হয় না। এটি একটি বড় সমস্যা হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। সার্বিক অংশগ্রহণের সংকট, অর্থাৎ জনগণের মধ্যে যে আমরা যে বলি যে মানুষের সর্বোচ্চ অংশগ্রহণ, সেটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। এটা একটি বড় সংকট। সংহতির সংকট, আমাদের
পরস্পরের প্রতি যে সংহতি বা কমিটমেন্ট বা আমাদের পারস্পরিক আস্থার যে বিষয়টি সেটি এখানে নেই বললেই চলে। এটি আমাদের একটি বড় সমস্যা। বৈশ্বিক প্রভাব, অর্থাৎ আমাদের এখানকার রাজনীতিতে একটি বৈশ্বিক প্রভাব রয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই যে যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাদের একটি বৈশ্বিক প্রভাব বা পরাশক্তির একটি সহযোগিতা বা একটি আতাত, তারা বাইরের কোনো শক্তিধর রাষ্ট্রের একটি সহযোগিতা নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। সেটি মূলত ওই রাষ্ট্রের কখনোই একটি রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে এটি একটি বড় বাধা। কারণ কারো সাহায্য বা সহযোগিতা, বৈশ্বিক কোনো পরাশক্তির কাছে মাথা নত করে যখন ক্ষমতায় থাকা হয় তখন সেই দেশের সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের যে প্রতি যে ভালোবাসা দরদ সেটা অনেক সময় উপেক্ষিত হয়। এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এরপর আমরা আরেকটি বিষয়ে একটু জেনে নেব যে জাতি গঠন প্রক্রিয়া এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়া। অর্থাৎ আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, জানার বিষয়, আমাদের বোঝার বিষয় যে জাতি গঠন কি, রাষ্ট্র গঠন কি। অর্থাৎ দক্ষিণ এশিয়ার এইসব দেশগুলোর মধ্যে কি জাতি গঠন প্রক্রিয়া হচ্ছে বা হয়েছে, বা এইসব দেশের রাষ্ট্র গঠন প্রক্রিয়া কি হচ্ছে কিনা, এই বিষয়ে আমরা একটু জেনে নেব। তার আগে আমরা একটু জাতি গঠন কি এই বিষয়টি একটু জেনে নেব। যেমন নেশন বিল্ডিং ইজ দ্য কনস্ট্রাক্টিং দ্য ন্যাশনাল আইডেন্টিটি ইউজিং দ্য পাওয়ার অফ দ্য স্টেট। অর্থাৎ জাতি হলো জাতির পরিচয় নির্মাণ করা রাষ্ট্রশক্তির ব্যবহারের মাধ্যমে। আমরা যদি সাধারণভাবে বলি যে জাতি গঠন কি, জাতি গঠন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, অর্থাৎ যার মাধ্যমে একটি জাতি তার পরিচয়কে তুলে ধরবে এবং সেই পরিচয়কে তুলে ধরতে হলে তাকে রাষ্ট্রশক্তির সাহায্য নিতে হবে। অর্থাৎ তাহলে যদি আমরা বলি আগে রাষ্ট্র হবে না আগে জাতি হবে, অর্থাৎ আমরা ইতিহাসের ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে সাধারণত আগে জাতি গঠন হয়েছে, জাতীয়তার ভিত্তিতে আগে জাতি গঠন হয়েছে এবং জাতি যখন গঠিত হয়েছে সেই জাতির মধ্যে যদি একটি রাজনৈতিক বাসনা থাকে, রাজনৈতিক লক্ষ্য থাকে, সেই জাতি অবশ্যই রাষ্ট্র হয়েছে। আর একটি জাতি যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে তখন অবশ্যই তার সে জাতি হিসেবে যে জাতির পরিচয়, সেই পরিচয়টা অর্থবহ হয়ে ওঠে, বিশ্ব দরবারে সেটি সুস্পষ্ট হয়ে ওঠে। তবে এখানে কথা হচ্ছে যে জাতি গঠন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা জাতি গঠিত হলে বা জাতি হিসেবে বিশ্ব দরবারে আবির্ভাব হলেই জাতি গঠনের কাজটি শেষ হয়ে যায় না, এটি একটি চলমান প্রক্রিয়া এবং এই জাতি গঠন করার দায়িত্ব ওই জাতি বা ওই রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে বা বৃহৎ অর্থে জনগণকেই নিতে হয়। তো আমরা দেখব যে জাতি গঠনটি কি। অর্থাৎ জাতি গঠনের বিষয়টি এখানে মূলত একটি রাষ্ট্র পলিটিক্যালি স্টেবল নাকি স্টেবল নয়, এই বিষয়টি অনেকখানি নির্ভর করে ওই দেশের জাতি গঠন প্রক্রিয়ার উপর। খুব সুন্দর একটি ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ জাতি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে চারটি পলিটিক্যাল টার্মকে নিয়ে আসা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে বৈধ কর্তৃত্ব, মেজরিটি সাপোর্ট, ন্যাশনাল বিল্ডিং প্রসেস এবং পলিটিক্যাল স্টেবিলিটি। খুব সুন্দরভাবে আমরা যদি একটু ধারাবাহিকভাবে বিষয়টি বুঝে নেই যে একটি রাষ্ট্রের যে সরকার রয়েছে সে বৈধ কিনা, সে বৈধ নাকি অবৈধ, এটা নির্ভর করে ওই রাষ্ট্রের মেজরিটি পিপলের সাপোর্টের উপর। অর্থাৎ একটি রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠী যদি ওই সরকারকে সাপোর্ট দেয় তখন বুঝতে হবে যে ওই সরকার বৈধ সরকার। আর একটি রাষ্ট্রে যখন বৈধ সরকার থাকে সে সেই দেশের ন্যাশন বিল্ডিংয়ের কাজে হাত দিতে পারে এবং তার সেই ন্যাশন বিল্ডিং কাজের সুযোগটি আসে। এবং ন্যাশন বিল্ডিং কাজটি তখনই হয় যখন ওই রাষ্ট্রের পলিটিক্যাল স্টেবিলিটি আসে। অর্থাৎ একটি রাষ্ট্রে যখন বৈধ সরকার থাকে, পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, তখন সেই দেশের ন্যাশনাল বিল্ডিং যে কাজ, সেই কাজটি ধারাবাহিকভাবে এগিয়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল বিল্ডিংয়ের সাথে বৈধ কর্তৃত্ব, মেজরিটি সাপোর্ট একটি বড় বিষয়। অর্থাৎ একটি রাষ্ট্র সে কি জাতি রাষ্ট্র কিনা, অর্থাৎ আমরা জানি আধুনিক যুগে ন্যাশনাল স্টেট একটি গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। সেই ন্যাশনাল স্টেট হতে হলে তাকে অবশ্যই সেই রাষ্ট্রের যে সরকার রয়েছে তাকে বৈধ হতে হবে, মেজরিটির সাপোর্ট নিয়ে আসতে হবে এবং তাকে ন্যাশনাল বিল্ডিং প্রসেস নিয়ে কাজ করতে হবে। তাহলেই সেখানে পলিটিক্যাল স্টেবিলিটি বজায় থাকবে এবং সেই রাষ্ট্রটি একটি ন্যাশনাল স্টেট হয়ে উঠবে।
এরপর আমরা দেখব যে স্টেট বিল্ডিং কি, অর্থাৎ রাষ্ট্র গঠন কি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি যে একটি দেশ স্বাধীনতা লাভ করলে একটি জাতীয় পতাকা হলেই সেটি স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু না, সেই রাষ্ট্রকে গঠন করার দরকার রয়েছে। রাষ্ট্র গঠন একটি চলমান একটি প্রক্রিয়া, সেই জাতি গঠনের মতোই। অ্যাকর্ডিং টু অ্যান্ডারপার্সনের মতে, অর্থাৎ আমরা একটু জেনে নেব যে আসলে রাষ্ট্র গঠন কি। অ্যাকর্ডিং টু অ্যান্ডারপার্সন বলেছেন, স্টেট বিল্ডিং ইজ ফর্মড অন দ্য বেসিস অফ থ্রি ডাইমেনশনস লাইক সিকিউরিটি ইস্যু, পলিটিক্যাল ইস্যু অ্যান্ড ইকোনমিক ইস্যু। খুব সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন। তার মতে যে অ্যান্ডারপার্সন বলেছেন যে একটি রাষ্ট্র গঠন বলতে বোঝায় একটি রাষ্ট্রের যে ক্ষমতাসীন সরকার, তারা তাদের রাষ্ট্রের অভ্যন্তরে এই তিনটি কাজ খুব জোরে সোরে করতে পারছে কিনা, তারা খুব দায়িত্বশীলতার সহিত করতে পারছে কিনা। সেটা হচ্ছে তাদের সেই সিকিউরিটি ইস্যু, তাদের রাষ্ট্রের যে আত্মরক্ষার বিষয়, রাষ্ট্রকে একটি সুরক্ষিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সেই কাজটি তারা সঠিকভাবে করতে পারছে কিনা। পলিটিক্যাল ইস্যু, তাদের রাজনৈতিকভাবে তারা কতটি স্টেবল অবস্থায় রয়েছে, এই বিষয়টি দেখার বিষয়। এবং ইকোনমিক ইস্যু বলতে এখানে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে তারা কতটা স্বাবলম্বী হয়ে উঠছে। এই তিনটি বিষয় যদি একটি রাষ্ট্র খুব দায়িত্বশীলতার সহিত করতে পারে, তাহলে ধরে নেওয়া যায় সেই রাষ্ট্রের রাষ্ট্র গঠন প্রক্রিয়া হচ্ছে। আর ওয়ার্ল্ড ব্যাংকের একটি সুনির্দিষ্ট রেফারেন্স রয়েছে এখানে যে অ্যাকচুয়ালি স্টেট বিল্ডিং is the centrality of effort to build state capacity over civil class, military unit and private sector। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক খুব সুনির্দিষ্টভাবে বলেছে একটি রাষ্ট্র তার রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আছে কিনা, বা রাষ্ট্র গঠন করতে পারছে কিনা, রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় সক্ষম কিনা, সেটি এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে সেই রাষ্ট্র তার যে সিভিল ক্লাস, তার উপর তার সঠিক নিয়ন্ত্রণ রয়েছে কিনা, মিলিটারি ইউনিট তার উপর সঠিক নিয়ন্ত্রণ রয়েছে কিনা, এবং যে প্রাইভেট সেক্টর সেটার উপর সঠিকভাবে নিয়ন্ত্রণ রয়েছে কিনা। এই তিনটি বিষয় যদি সে দক্ষতার সহিত নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বুঝতে হবে যে সেই রাষ্ট্রের যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া সেটি এগিয়ে যাচ্ছে। এরপরে আমরা একটু দেখে নিব যে হোয়াট ইজ ন্যাশন বিল্ডিং প্রসেস। আমরা জেনে থাকবো যে অ্যান্ডার্স উইমার একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, কলম্বিয়া ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক। তিনি খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন জাতি গঠন প্রক্রিয়া কি। তিনি বলেছেন যে নাগরিক সমাজ গঠনের প্রাথমিক বিকাশ একটি অঞ্চল জুড়ে সমভাবে সরকারি পণ্য সরবরাহ করতে সক্ষম একটি রাষ্ট্রের উত্থান এবং যোগাযোগের একটি ভাগ করে নেওয়ার মাধ্যমের উত্থান হচ্ছে জাতি গঠন প্রক্রিয়া। অর্থাৎ ওনার এই সংজ্ঞাটিকে যদি আমরা একটু এভাবে ব্যাখ্যা করি যে জাতি গঠন হচ্ছে একটি জাতির, একটি সমাজের সেই অবস্থা যেখানে সেই সমগ্র সমাজের মানুষগুলো যদি তাদের মধ্যে একটি স্বাভাবিক যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়, এবং সেই যোগাযোগের ফলে তারা যদি সরকারের যে সেবা বা পণ্য সরবরাহের যে সুযোগটি তারা যেন সমভাবে পেয়ে থাকে, এমন একটি যোগাযোগের মাধ্যম যদি তৈরি হতে পারে ওই সমাজের মধ্যে, তাহলে ধরে নেওয়া হয় যে ওই জাতির জাতি গঠন প্রক্রিয়াটি হচ্ছে। এবার আমরা একটু দেখে নিব যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জাতি গঠনের যে বাধাগুলো, এটি পরীক্ষায় প্রায় আসে। আমি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে জাতি গঠন প্রক্রিয়ার বাধাগুলো কি কি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা একটু জেনে নেব। প্রথমে হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রভাব, দারিদ্রতা, ভাষাগত বিরোধ, সম্প্রদায়গত বিরোধ, রাজনৈতিক মতাদর্শগত বিরোধ, ভৌগোলিক অবস্থান এবং জাতির একক উপাদানের উপর নির্ভরশীল। আমরা জানি জাতি গঠন করতে হলে জাতির উপাদান অনেকগুলো, সেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক ঐক্য অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা জাতির ক্ষেত্রে অনেক সময় একটি উপাদানকে প্রাধান্য দেই, এটি ঠিক নয়। অর্থাৎ আমাদের এই জাতি গঠনের এই বাধাগুলো আমরা অতিক্রম করতে পারলে অবশ্যই আমরা আমাদের জাতি গঠনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা সর্বশেষ একটি বিষয়ে আলোচনা করে হয়তো আমাদের ক্লাসের পরিসমাপ্তি হবে, সেটি হচ্ছে যে আমাদের দক্ষিণ এশিয়ার এই যে আটটি দেশ, এই আটটি দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের যে ঔপনিবেশিক শাসনের প্রভাব, এটি পরীক্ষায় সাধারণত এসে থাকে। আমরা এই ঔপনিবেশিক শাসনের প্রভাবকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি ইতিবাচক প্রভাব, একটি নেতিবাচক প্রভাব। অর্থাৎ ঔপনিবেশিক শাসনের একটি ভালো দিক রয়েছে, একটি মন্দ দিক রয়েছে। আমরা প্রথমেই আমাদের ভালো দিকগুলো আমরা একটু দেখে নিব যে আমাদের ঔপনিবেশিক শাসনকে আমরা সাধারণত একটু নেগেটিভভাবে উপস্থাপন করি, কিন্তু না, আমরা সেই একেবারেই আমরা এরকমটি
বলবো না, আমরা কিছুটা হলেও আমাদের সেই ঔপনিবেশিক শাসকদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, কারণ আমাদের কিছুটা হলেও আমরা লাভবান হয়েছি। সেটা হলো আমাদের ঔপনিবেশিক শাসনের ফলে রাজনৈতিক উন্নয়ন হয়েছে, প্রশাসনিক উন্নয়ন হয়েছে, শিল্প কলকারখানার উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার হয়েছে, পাশ্চাত্য ভাষা ও সংস্কৃতির প্রসার হয়েছে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, নগরায়ণ হয়েছে, ভূমি সংস্কার হয়েছে, আমাদের যে বিচার ব্যবস্থা তার সংস্কার হয়েছে, আধুনিকায়ন হয়েছে। এই বিষয়গুলো আমাদের ঔপনিবেশিক শাসনের ফলে হয়েছে, আমরা অস্বীকার করব না। তবে এসব ভালো দিকগুলো তখন ম্লান হয়ে যায় যখন আমরা এই নেতিবাচক প্রভাবগুলো আমাদের চোখে পড়ে। যেমন তারা সম্পদ পাচার করে নিয়ে গেছে, এটা আমাদের খুব একটি কষ্টের বিষয়। আমাদের মধ্যে সামাজিক বিভাজন তৈরি করে গিয়েছে, আমাদের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, শোষণ নির্যাতন করেছে, আমাদের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, আমাদের দারিদ্রতা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ওই সম্পদ পাচারের ফলে আমাদের দারিদ্রতা বেড়ে গিয়েছে, ভিন্ন ভিন্ন মতাদর্শ তৈরি করে দিয়েছে আমাদের মধ্যে, জাতীয়তাবাদ আন্দোলন হয়েছে আমাদের মধ্যে, শ্রেণী বৈষম্য ঘটেছে, প্রশাসনিক ব্যবস্থার উপর প্রভাব পড়েছে, বিচার ব্যবস্থার উপর প্রভাব পড়েছে, সামরিক ব্যবস্থার উপর প্রভাব পড়েছে, রাজনৈতিক ব্যবস্থার উপর প্রভাব পড়েছে, দ্বৈত নীতি আমাদের কোনো কোনো ক্ষেত্রে এখনও কাজ করছে, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, যেটি আমাদের জন্য সঠিক হয় না। অর্থাৎ ঔপনিবেশিক শাসনের ফলে আমাদের এই ঔপনিবেশিক শাসনামলের করে যাওয়া রেখে যাওয়া যে ব্যবস্থাগুলো, সেটি আমাদের এখনও প্রশাসন, বিচার, সামরিক, রাজনৈতিক সব ক্ষেত্রেই রয়েছে। আমরা যেহেতু একটি স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, দক্ষিণ এশিয়ার এখন প্রত্যেকটি দেশই এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের এখন নিজস্ব সমাজ ব্যবস্থা, নিজেদের সামাজিক অর্থনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের সব কিছু নূতন করে ঢেলে সাজানো উচিত। তাহলে আমাদের হয়তো সেই ঔপনিবেশিক শাসনের যে লেগাসি, সেটা থেকে আমরা মুক্ত হয়ে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। তো সবশেষে মূল্যায়নে আমরা দুটি পার্ট এখানে দেখতে পাই। একটি হচ্ছে সমস্যা। আমরা জানি যে সব কিছুর মধ্যে কিছু সমস্যা থাকবে। আমাদের যে দারিদ্রতা, আমাদের যে বেকারত্ব, শিল্পের অনগ্রসরতা, আমাদের এসব দেশগুলোর মধ্যে যে কৃষি নির্ভর অর্থনীতি, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, প্রযুক্তির অভাব, রাজনৈতিক দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, শিক্ষার অভাব, জনসংখ্যার চাপ, এগুলো রয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের কিছু সম্ভাবনা রয়েছে যে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমাদের এই দক্ষিণ এশিয়ার অবস্থানটি পৃথিবীর এমন একটি জায়গায়, এই জায়গাটির একটি গুরুত্ব রয়েছে এবং প্রযুক্তির দিন দিন প্রসার হচ্ছে, শিক্ষারও প্রসার হচ্ছে। আমাদের জনসংখ্যাকে আমরা শুধু নেগেটিভভাবে নেব না, আমরা জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, এটা আমাদের জন্য একটি সম্ভাবনার দ্বার। রাজনৈতিক গুরুত্ব অবশ্যই রয়েছে, অর্থনৈতিক সম্ভাবনা আমাদের রয়েছে, আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার হচ্ছে, শ্রমবাজার আমরা জানি বিশ্বব্যাপী শ্রমবাজারের একটি চাহিদা রয়েছে, যেটি আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো সারা পৃথিবীতে শ্রমবাজারে একটি ভালো সাপোর্ট দিচ্ছে। এটি আমাদের একটি সম্ভাবনাময় জায়গা। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের সর্বশেষ পর্যায় এবং আমরা উপসংহারে কথা বলেই নিতে পারি যে কিছু সীমাবদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ব রাজনীতির অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশসমূহের গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের এই যুগে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, ক্রিয়াঙ্গন, সামরিক দিক থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা অবশ্যই দক্ষিণ এশিয়ার দেশগুলো মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা স্বাধীনভাবে আমরা এই দেশগুলো আমাদের আঞ্চলিক জোট বজায় রেখে আমরা এগিয়ে যাব, এই আশা করতে রেখে আজকের মতে এখানে আমরা মূল আলোচনা শেষ করছি। আর ক্লাস শেষে আমি বরাবর যেটা করে থাকি, আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমি একটি অ্যাসাইনমেন্ট রেখেছি। তোমরা অবশ্যই 10 দিনের মধ্যে এই অ্যাসাইনমেন্টটি করে রাখবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ বৈশিষ্ট্যগুলো কি, এটা পরীক্ষায় আসে, তোমরা সুন্দর করে লিখে রাখবা। আর পাঠ শেষে আমি সবাইকে আবার শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।